আজকে ভারতবর্ষের মিসাইল ম্যান আবুল কালাম আজাদের প্রয়াণ দিবস। এই উপলক্ষে দেশবাসীকে কি বার্তা দিতে চাইবেন এবং ওনার জীবনী সম্পর্কে দুই একটা কথা যদি বলেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আজকে 27শে জুলাই আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিন, স্মরণীয় শুধু না অবিস্মরণীয় দিন। তার কারণ ভারতবর্ষে যতগুলো তামাল ছেলে আজ পর্যন্ত জন্মগ্রহণ করেছে তার মধ্যে এক উত্তমতম জ্যোতিষ্কময় দামাল ছেলে ছিল এপিজে আবুল কালাম। তিনি আমাদের ভারতবর্ষের শুধু গর্ব না, তিনি ভারতবর্ষের টেকনোলজি সহ পরমাণু বা বিভিন্ন ধরনের যে ভারতবর্ষের মহাকাশযান গবেষণা সেই দিক থেকে এই ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রখর থেকে প্রখরতম শিখরে তিনি তুলে ধরেছিলেন। সেই দিনের কথা মনে পড়ে, যদিও তখন আমার জন্ম হয়নি, আমি ইতিহাসের পাতায় পড়েছি। ভারতবর্ষে একটা টাইমে কিন্তু গোটা বিশ্বের দরবারে পিছিয়ে পড়া দেশ ছিল। 1983 সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন ভারতবর্ষে সমস্ত অস্ত্র ছিল, কিন্তু কোনো পরমাণু বা সেই ধরনের ভালো মিসাইল ছিল না। ভারতবর্ষের কি বলবো, আয়রন লেডি তিনি ঘোষণা করেছিলেন এপিজে আবুল কালামকে যে ভারতবর্ষ আমাদের সব দিক থেকেই সুজলা শস্য শ্যামলা, কিন্তু অস্ত্রের ভাণ্ডারে আমরা বিশ্বের দরবারে পিছিয়ে গেছি। ঠিক তখনই ভারতবর্ষের ইতিহাসে এপিজে আবুল কালাম তিনি আমাদের মিসাইল ম্যান হিসাবে পরিচিতি লাভ করে। মনে পড়ে সেদিনের কথা, পাকিস্তানের হাতে অলরেডি পরমাণু চলে এসছে, পাকিস্তান ভয় দেখাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পোখরানের কথা আপনারা সবাই জানেন। রাতের অন্ধকারে পরমাণু ম্যান, মিসাইল ম্যান এপিজে আবুল কালামের নেতৃত্বে পোখরানে যে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সে ঘটানোর ফলে আমাদের ভারতবর্ষ বিশ্বের দরবারে ঠিক জায়গাতে পৌঁছে গেছিল। ভারতবর্ষে এমনই একজন উজ্জ্বলতম দৃষ্টান্ত, ভারতবর্ষে তখন এনডিএ সরকারের আমলে কোনো মুসলমান এই পর্যন্ত কোনো দিন ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়নি। তিনি হয়েছিলেন। কেন হয়েছিলেন? এপিজে আবুল কালাম সেদিন হয়নি। তার যে দক্ষ দূরদর্শিতা, সে যে একজন ফাইটার ম্যান, সে ভারতবর্ষকে উন্নততর একজন শক্তিশালী দেশে পরিণত করেছেন। বর্তমান ইসরায়েল বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, পাকিস্তান বলেন, সবারই চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ পারে। তাই সেই দিন 1999 সালে ভারতবর্ষ বিশ্বের দরবারে ষষ্ঠ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছিল। যদি বলি কার নেতৃত্বে? একজনেরই নেতৃত্বে, এপিজে আবুল কালামের নেতৃত্বে। কিন্তু সেই নেতৃত্বের যে বর্তমান প্রয়াস, সে প্রয়াস অনুযায়ী আমরা ভারতবর্ষ সমগ্র বিশ্বকে আমরাও দেখিয়ে দিতে পারছি যে না, যেমন আমেরিকা পারছে, ইসরায়েল পারছে, ব্রিটেন পারছে, ফ্রান্স পারছে, রাশিয়া পারছে, আমরাও পারি। আমাদের হাতে এখন অসংখ্য মিসাইল, আমাদের হাতে এখন অসংখ্য পরমাণু। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করি না, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমরা এখন জবাব দিয়ে দিতে পারছি। কার দৌলতে পাচ্ছি? এপিজে আবুল কালামের। এটা দেখা গেল তার শক্তিশালী একটা দূরদর্শিতা। তার অনেকগুলো আরও রূপ আছে। তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি মিশে একাকার হয়ে গেছে। আমরা বলি না যে স্বপ্নের কথা, তিনি সর্বপ্রথম বলেছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখি সেটা স্বপ্ন না, আসল যে স্বপ্ন, সে স্বপ্নটা হচ্ছে যেই কাজটা করার জন্য আমি ঘুমাতে পারি না, সেটাই হচ্ছে আমাদের আসল স্বপ্ন। এই যে একটা বাক্য, এই বাক্যটা তিনি 204খানা দেশকে হিলিয়ে দিয়েছিলেন একটা বাক্যের মধ্যে। তিনি আর একটা কথা বলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সে কথাটা হচ্ছে, আমি কাঠবিড়ালি পুষেছিলাম, কাঠবিড়ালি একদিন সময়ের সঙ্গে সঙ্গে চলে গেল। আমি দেখা গেল যে একটা পাখি পুষলাম, পাখিও সময়ের তালে তালে সে ডানা মেলে উড়ে চলে গেল। কিন্তু আমি যখন একটা বট বৃক্ষ পুঁতলাম, তখন সেই বট বৃক্ষ যখন আস্তে আস্তে বড় হলো, সেই বট বৃক্ষ যখন শাখা প্রশাখা অত্যন্ত ধীরে ধীরে প্রসারিত লাভ করলো, তখন সে গাছে আবার কাঠবিড়ালিও এলো, আবার বিভিন্ন জাতের পাখি এলো। এই যে একটা বাক্য, সে বাক্যর মাধ্যম দিয়ে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছিলো যে এই দুটো কথা অত্যন্ত মারাত্মক কথা। এই কথা বিচার বিশ্লেষণ করার পরবর্তী স্টেজে ভারত সরকার তাকে পদ্মরত্ন বলেন, পদ্মশ্রী বলেন, পদ্মভূষণ বলেন বা ভারতরত্ন সমস্ত রকম পুরস্কার তিনি পেয়েছেন। প্রত্যেকটা স্কুলে তার কথাবার্তা আলোচনা হয়। তিনি ছাত্রদের সঙ্গে মিশেছেন খুব সুন্দরভাবে। মানুষকে কীভাবে টেনে তুলতে হবে সে কথাটাও তিনি উল্লেখ করেছেন।
সর্বোপরি তাকে বলে শেষ করা যাবে না। সবচেয়ে মারাত্মক কথা আর একটি লাস্টে, জার্নালিস্টরা ঘোষণা করেছিল যে তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ক্ষমতায় ছিলেন। তিনি মানে তার কি কি সম্পদ রেখে গেলেন, সে সম্পদ বিচার বিশ্লেষণ করার টাইমে বা বিচার বিশ্লেষণ যখন করছি আমরা, তখন তিনাকে সার্চ করা হচ্ছে যে এপিজে আবুল কালাম মারা গেল, কিন্তু তিনি কি রেখে গেলেন। সেই দিন মৃত্যুর পরের দিন তার যে ভারতবর্ষের যে মূল জায়গা, সেই জায়গায় আমরা ঘোষণা করতে গিয়ে দেখলাম সেই জায়গাটায় তিনি মারা যাওয়ার পরে তার মাত্র 5খানা স্যুট ছিল। সেই স্যুটের কথাটাও আমি একবার বলি, না বলে থাকতে পারছি না। লোভ কি জিনিস তার মধ্যে ছিল না। আপনি যে লোভের বশবর্তী হয়ে বিভিন্ন কাজ করছি, ভারতবর্ষের বিভিন্ন সম্পদ লুটে খাচ্ছি, একে অপরকে লুটে খাচ্ছি, গরিব মানুষকে লুটে খাচ্ছি, ডাক্তার রুগীকে লুটে খাচ্ছে, বিভিন্ন ধরনের নেতা মন্ত্রী সাধারণ পাবলিককে লুটে খাচ্ছে। কিন্তু আবুল কালাম আজাদকে দেখে আমাদেরকে শিখতে হবে, তিনি 5 বছরের যে শাসন ব্যবস্থা তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, সে রাষ্ট্রপতি থাকাকালীন একটা স্যুট নতুন কিনেছিলেন, আর আগের স্যুট ছিল তার 4খানা। সেই 1খানা স্যুট আর পূর্বের 4খানা স্যুট কিন্তু তিনি তার ঘরে রেখে গেছিলেন। আগে রেখে গেছিলেন তিনি একটা বীণা বা বাদ্যযন্ত্র ছিল। আর একটা জিনিস কি রেখে গেছিলেন, 2 থেকে 3 হাজার বই। তার জীবনের মূল সম্পদ ছিল বই। তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন অযথা সময় নষ্ট না করে যদি আমরা বই পড়তে পারি তাহলে অনেকটা এগিয়ে যেতে পারি। আর তিনি যা ভাতা বা বেতন পেতেন বা স্যালারি পেতেন, তিনি গরিব দরিদ্র বিভিন্ন মানুষের মধ্যে বিলিয়ে দিতেন, বিভিন্ন স্কুলের মধ্যে বিলিয়ে দিতেন। এই যে বিভিন্ন কাজ, সেই কাজের জন্য আমাদের ভারত মাতার দামাল ছেলেকে আমার অন্তর থেকে একটা স্যালুট। আর একটা কথা বলবো, যদি বাঁচতে হয় এপিজে আবুল কালামের মতো আসুন আমরা বাঁচি। তার মধ্যে কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না। তিনি ধর্ম বা জাতপাত বুঝেননি। তিনি একজন মাঝির ছেলে হয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে যদি সৎ ইচ্ছা সৎ মনোবল থাকে তাহলে ভারতবর্ষের চির শিখরে পৌঁছানো যায়। শুধু ভারতবর্ষ না, বিশ্বের সমগ্র শিখরে পৌঁছে যায়। এবং তিনি একজন ভারতবর্ষের দামাল ছেলে, যে গোটা বিশ্বের একজন আইডল পার্সন হিসাবে, অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে, অ্যাজ এ মিসাইল ম্যান হিসাবে, অ্যাজ এ গ্রেটফুল পার্সন হিসাবে তিনি গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছিলেন। এবং ভারতবর্ষের যে তেরঙ্গা, সেই তিরঙ্গাকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার জন্য আমার তরফ থেকে তিনাকে আর একটা স্যালুট। আরেকটি কথা লাস্ট বলতে চাই, পরমাণুর জনক আমাদের এপিজে আবুল কালাম শুধু তার ভারতবর্ষের জন্যই তিনি এটাকে তৈরি করেননি, বিশ্বের দরবারে তৈরি করেছিলেন। আমাদের ভারতবর্ষের যারা পরশত্রু, যেমন পাকিস্তান, যেমন চায়না, তাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জন্যে তিনি তৈরি করেছিলেন। আজ আমরা ভারতবর্ষ স্বয়ং সম্পন্ন শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গরিমায় এবং আরও বৃহত্তর জায়গায়। সেই জন্যে আরেকটি আমার 3 নম্বর স্যালুট। যাই হোক, আমি আর বক্তব্য বেশি রাখছি না। এপিজে আবুল কালামের প্রয়াণ দিবসে ভারতবর্ষের অধ্যায়ে এক অত্যন্ত উজ্জ্বলতম দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, এপিজে আবুল কালাম জিন্দাবাদ। তিনি সারা জীবন অমর থাকুক। ভারতবর্ষের ইতিহাসে তিনি অস্তিত্ব আরও তিনি বাড়িয়ে তুলুন, তার বিভিন্ন ক্রিয়াকলাপ মানুষের মধ্যে পৌঁছে যাক। এইটা আমি ভারত সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন রাখবো। তিনি যা করেছেন সেটা যেন আমাদের সিলেবাসের মধ্যে আসে, সেই সিলেবাসটাই পাবলিক বা আমাদের ঘরের ছেলেমেয়েরা জানতে পারে যে ভারতবর্ষের একজন মাঝি ঘরের ছেলে ভারতবর্ষের ইতিহাস শুধু না গোটা বিশ্বের দরবারকে আলোকিত করে রেখেছে। এটা যেন পড়ানো হয়, এটাই আমার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর সেলিম। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভাগমঙ্গা 2 নম্বর ব্লকের রানীতলা থানা অন্তর্গত ছোট্ট একটি গ্রাম শিবনগর।